নমস্কার, শুভ সন্ধ্যা। ওরিয়েন্ট বুক কোম্পানির পক্ষ থেকে আমি প্রতাপ মণ্ডল আপনাদের সবাইকে এই শুভ সন্ধ্যাতে স্বাগত জানাচ্ছি। ওরিয়েন্ট বুক কোম্পানি এই অবসরে একটু বলে নিই, যেটা হচ্ছে যে একটা 92 বছরের পুরনো প্রতিষ্ঠান। এই বছর কোম্পানি 92+। এর শুরু সেই অনেক কাল আগে থেকে, বিভিন্ন সময়তে বিভিন্ন এর মধ্যে দিয়ে আমরা চলে এসেছি আজকের এই জায়গাতে। এখন কোম্পানির তৃতীয় প্রজন্ম। আমাদের বইয়ের যে উদ্ঘাটন অনুষ্ঠান আজকে আর একটু পরেই শুরু করতে চলেছি। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের লেখা দুটো বই, স্মৃতির হালখাতা এবং উত্তরী হাওয়া। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ সকলেই এসে গেছেন, তাদের প্রত্যেককেই আমি আমাদের ওরিয়েন্ট বুক কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেব আমি। আমার সঙ্গে রয়েছেন শান্তনু মৈত্র। শান্তনু মৈত্রের সঙ্গে একটু বলে নিই, উনি হচ্ছেন শৈলেন মিত্রের সুযোগ্য পুত্র। শান্তনু একাধারে ছবি এবং গান দুটোতেই পারদর্শী। যাই হোক, শান্তনু এর আগেও আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছেন। আমি শান্তনুর হাতে মাইক দিয়ে দেব, শান্তনু এরপরে আমাদের অনুষ্ঠানটাকে সঞ্চালনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, সকলকে আন্তরিক স্বাগত জানাই। শুরু করার আগে আমি ডক্টর দেবাশিস ভট্টাচার্য আর ডক্টর মহুয়া ভট্টাচার্যকে অনুরোধ করব আপনারা একটু এখানে এসে বসেন। বিশদ অনুষ্ঠানে অগ্রসর হবার পূর্বে দু একটি কথা না বললে অনুষ্ঠানের সূচনাটা ঠিক হয় না। রবি ঠাকুরের একটি উক্তি আমায় খুব বিশেষভাবে ভাবায়। চোখ বন্ধ করে সেই উক্তি স্মরণ করলে কত প্রশ্নের উত্তর আমরা পাই তার থেকে। একটা বিশেষ কথা কি সুন্দরভাবে উনি বলে গেছিলেন, আমাদের পৃথিবীতে জীবনে যা কিছু মূল্যবান প্রকৃতিতে তা বিনামূল্যে পাওয়া যায়, যেমন আলো, বাতাস, জল, ঘুম, শান্তি, আনন্দ ও ভালোবাসা। ঠিক তেমনিভাবেই একজন শিল্পীর, তা সে যে কোনো ক্ষেত্রেরই হোক, সকল সৃষ্টি আমরা বিনামূল্যেই পাই, উপভোগ করি, যা আমাদের মনের আনন্দ দেয়, দৃষ্টির আনন্দ দেয়, শ্রবণের আনন্দ দেয়, সর্বোপরি তৃপ্ত করে আমাদের প্রাণ। তাই পৃথিবীতে শিল্পী ও শিল্পের অবদান অপরিহার্য। আজ আমরা তেমনি এক অপরিহার্য অবদান উপভোগ করতে এখানে সকলে মিলে মিলিত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী ডক্টর দেবাশিস ভট্টাচার্য। ওনার কর্মজগতের ইতিবৃত্তান্ত আলাদা করে উল্লেখ করার প্রাসঙ্গিকতা আজ আর কোনো প্রয়োজন নেই, কারণ শিল্প মন, শিল্পক্ষেত্র ও শিল্প জগৎ তাকে এক বিশেষ শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করে। এমনই বর্ণময় তার কর্ম ও জীবন। আজ ওনারই লেখা সাম্প্রতিককালে একটি বই সম্পন্ন হয়েছে। সেটি একটি ভিন্নমাত্রিক ছবির বই প্রকাশ অনুষ্ঠানে আজ আমরা আনন্দ করে সকলে একত্রিত হয়েছি সেটিকে গ্রহণের জন্য। আমাদের মধ্যে এই বিশেষ উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী রামকুমার মুখোপাধ্যায় মহাশয়। ওনার সম্বন্ধে বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। উনি সাহিত্য একাডেমির পূর্বভারতীয় অধ্যক্ষ ছিলেন। অবসর নেওয়ার পর উনি বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের ডিরেক্টর পদে উনি যোগদান করেন। একাধিক সম্মানে উনি ভূষিত হয়েছিলেন, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার এবং আনন্দ পুরস্কার। আমাদের মধ্যে রয়েছেন আজ ডক্টর অমিত চক্রবর্তী। উনি অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর ছিলেন। এরপর উনি দূরদর্শন চিফ প্রডিউসার ছিলেন কেন্দ্রের 1999 থেকে 2000 সাল অবধি।
আমি অনুরোধ করব রামকুমার মুখোপাধ্যায় মহাশয়কে এখানে আসার জন্য। ডক্টর অমিত চক্রবর্তী মহাশয়, আপনিও আসবেন দয়া করে। আচ্ছা থাক, এই দুজনকে রাখলাম আর ঠিক ঠিক ঠিক। এবার আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় শ্রী রামকুমার মুখোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্যে। এটা কি বসে করবেন নাকি বসেই করবেন? এটা একটা বৈঠকই বই প্রকাশ অনুষ্ঠান, সেই জন্য আমরা বসেই কথাবার্তা হয়তো বলবো। এটা খুব আনন্দের ব্যাপার যে ডাক্তার দেবাশিস ভট্টাচার্য মশাই তার আজকে 2টি বই এখানে প্রকাশিত হবে। আসলে আমার যেটা ভালো লাগে সেটা ওনার একটা শিল্পী মন আছে। উনি ছবি আঁকেন, ছবি বিষয়ে চর্চা করেন, আর যেটা রয়েছে সেটা ওনার একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। বিশেষ করে বিনোদ বিহারী মুখোপাধ্যায় তার চিত্রকলা নিয়ে তার সঙ্গে চিঠিপত্র যে আদান প্রদান আমরা সেটা জানি, সেই কাজ ওনার রয়েছে। তাছাড়া দীর্ঘ সময় ধরে রয়েছেন এই শিল্প চর্চার মধ্যে এবং সেটাকে ওনার যে জীবিকা, সেই জীবিকা সেখানে সেটাকে তিনি প্রয়োগ করেছেন। এটা আর একটা উল্লেখযোগ্য বিষয়। আমরা যেটা ভাবতাম যে ছবিটা ছবির মতো একদিকে আছে আর মনটা মনের মতো আর একদিকে আছে, কিন্তু মনের সঙ্গে যে ছবির যোগ আছে, গানের যোগ আছে, সেগুলো তো আমরা ক্রমশ বুঝতে পারছি। মানে এটা আমি একটা গবেষণায় পড়ছিলাম যে ধান গাছকে সেখানে যদি গান শোনানো হয়, ধান গাছেরও নাকি বৃদ্ধি হয়। এটা স্প্যানের একবার একটা গবেষণা থেকে পেয়েছিলাম। কাজেই কাজ যে কোনটায় কিসে কোনভাবে পৃথিবী যে কোন সুরে কোন বাধা সেটা আমরা ঠিক জানি না। কাজেই যতটা সম্ভব সুরে, যতটা সম্ভব ছবির মধ্যে থাকাটা আমাদের খুব জরুরি। আমি কয়েকদিন আগেই একেবারে অত্যন্ত মানে শিল্পকলা তো অনেক বড় ব্যাপার, সে দীর্ঘ চর্চার ব্যাপার। সে আমাদের তাদের জীবনীগুলো আমরা সব পড়েছি, কত জীবনে তাদের উত্থান থাকে, কত পতন থাকে, কত কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, তার সঙ্গে সংঘাত হয় সমাজের সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে। এই তো ফিদা হুসেনকে এই দেশ থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। কাজেই শিল্প চর্চাটা খুব সন্ধ্যের ব্যাপার নয়, শিল্প চর্চাটা জীবনের খুব জরুরি একটা ব্যাপার এবং তার জন্য নানা পর্যায়ে এটা ঘটে থাকে। কিন্তু এই যে শিল্প চর্চা, এটা যে কত গভীর, মানে আমরা ভাবি, মানে আমাদের ছাত্র জীবনে বলা হতো এই ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলো হচ্ছে কোর্স সাবজেক্ট, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি, নাচবে, গান করবে, ছবি আঁকবে। তার মানে এটার সঙ্গে যেন আমাদের পাঠ্য বিষয়ে এবং জীবনেরও যেন কোনো বাস্তব অভিযোগটা নেই। ওটা এক্সট্রা কারিকুলার, ওটা পাঠের বাইরের একটা ব্যাপার। কিন্তু বাইরের ব্যাপার তো ওটা নয়। ওটাকে জীবন থেকে বার করে দিলে মনটাও ভালো থাকবে না, শরীরটাও ভালো থাকবে না। এই যে গোটা জিনিসটার মধ্যে এটাই সবচেয়ে সত্য। সেদিন আমি একটা দেখছিলাম যে কত ছোটোখাটো ব্যাপার, সেটা হচ্ছে একেবারেই সাধারণ একজন কমার্শিয়াল আর্টিস্ট, তারা যখন ওই বিছানার চাদরের ছোটো ছোটো চাদর আঁকে, তার ভেতরে যে কাজগুলো নাম থাকে না। যেমন ছোটোবেলায় কোনো কোনো কবিতা পড়তাম, অ্যানোনিমাস লেখা থাকতো ইংরেজি কবিতার নিচে, বাংলায় অজ্ঞাত। এই শিল্পীরা অজ্ঞাত, কিন্তু আমি যখন ঘুমোই, যখন দেখে থাকি আলাদা কথায়, যে লেপটা গায়ে দিয়ে আছি তার ওপরে ওয়ার্ডটার ওপর যে ফুলগুলো আঁকা আছে, পাতাগুলো, সেগুলো কিন্তু আমি ঘুমোচ্ছি কিন্তু সে আবার ওপর থেকে গেল। এই যে নকশি কাঁথা যেটা আগে ব্যবহার করা হতো, আমি তো ঘুমিয়ে পড়েছি কিন্তু নকশি কাঁথাটা আমাকে জড়িয়ে আছে। ওই যে একটা পুরনো কথা ছিল না, যে আমি তো ভালুক ছেড়ে দিয়েছি, ভালুক তো আমাকে ছাড়েনি। কাজে শিল্পকর্ম কোথায় নেই। এই যে সোনার যে ছোট্ট একটা নাকছাবি গড়ে দিয়েছে, যে কানের, যেটা আমরা লক্ষ্য করি না, কিন্তু যে কানে যে ছোট্ট একটা কিছু ট্যাব বানিয়েছে, তার ভেতরটা একটু লক্ষ্য করলে দেখা যাবে কত সুন্দরভাবে সেখানেও একটা শিল্পকর্ম আছে।
মানে আমার মনে আছে একজন ভালো খুব নামকরা চিত্রশিল্পী একটা অনুষ্ঠানের একটা বই দিতে এসেছিলেন, তিনি মণিপুরী নৃত্যের। তো তাকে বলা হলো যে আপনি তো নানা জায়গায় মঞ্চে নাচেন। বললো আমি কি শুধু মঞ্চেই নাচি, আমি তো সবসময়ই নাচি। তার কারণ যখন সে ফুলের একটা কোথাও ফুল সাজাচ্ছে তখন ওই হাতের মুদ্রাটার মধ্যেও একটা নাচ থাকে। সরি, কাজে তার কোথায় যে পায়ের ছন্দ কোথায় থেকে যায় এটা তো বলা যায় না। আমাদের এই ছন্দগুলো, শরীরেও ছন্দ আছে, শুধু আমরা সচেতন নই বলে শরীরটাকে সেভাবে ভাবি না। সবসময় ভাবি যে ওটা বোধহয় অ্যানাটমির জন্য একটা গবেষণাগারের জন্য একটা বিশেষ রকম বিষয়, কিন্তু তার বাইরে যে শরীর একটা সৌন্দর্য, গিক ভাস্কর্যের দিকে তাকালে সেটা বোঝা যায়। এই যে গান যে কোথায় আছে সেটা এমনি বোঝা যায় না। যখন বাঁশি একটা বেজে ওঠে তখন বোঝা যায় যে বাতাসে কত সুর ছিল, বাঁশি সেটাকে ধরেছে। এই ধরুন না মধ্যযুগের আমাদের যে ভক্তি কাব্য কী ছিল, একটা কদম গাছ ছিল, একটা বাঁশি ছিল, এক পাল গরু ছিল, কৃষ্ণ ছিল, আর কতগুলো গোপ বালিকা ছিল। তার থেকেই তো গোটা মধ্যযুগের ভক্তি সাহিত্যটা তৈরি হয়ে গেছে। কাজে এইগুলো আমাদের মধ্যে আছে। দেবাশিস ভট্টাচার্য মশাই তার জায়গা থেকে এই কাজগুলো তিনি করেছেন, এটা খুব বড় কথা। এবং যে বইটা বেরোচ্ছে একটা তো আত্মস্মৃতির মতো বই আছে, সেই স্মৃতিতে যেভাবে তিনি দেখেছেন আমি অনেকটা জায়গায় জানি। ওসব উনি যখন চাকরিতে যাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, এই যে পাত্রসাহের, ওদা, ওই সব অঞ্চল, সেই অঞ্চলগুলো আমি দেখেছি। সেই সময়টায় 60-এর দশক, 70-এর দশক, সেটা আরও তখন ওই সব গ্রাম পিছিয়ে ছিল। সেখানে চিকিৎসা করতে গেছেন, মানুষকে দেখছেন, কলকাতায় আসছেন, সেই অভিজ্ঞতাটা হচ্ছে। এবং এখানে এসে যে শিল্পচর্চা, মানে সেটাও শিল্পচর্চাটাই কিন্তু এক অধ্যাপিকার বাড়ির, ডক্টর চক্রবর্তী, তার বাড়ির দেয়ালে একটা ছবি, সেটাই প্রথম চোখ টানলো। কোথায় যে কোথায় কার সঙ্গে যোগটা কে তৈরি করে দেন, তার কাছে তো গিয়েছিলেন গবেষণা করবেন বলে তার কাছে, কিন্তু তার বাড়িতে যে একটা ছবি দেখলেন, এই একটা যোগ সূত্র তৈরি হয়ে গেল। এই মানে ওই যে মনে একটা বীণা ছিল নিশ্চয়ই, সেটা বেজে উঠলো হঠাৎ করে কিছু একটা দেখে। তারপরে এই আত্মজীবনীটার মধ্যে একটা সময় 60-এর দশক, 70-এর দশক, পরবর্তী সময়, এবং এটাও লক্ষ্য করা শুধু আরজি করে নয়, আরজি করে যে প্রাচীন ঐতিহ্য আছে সেটাও ওই বইয়ের মধ্যে আছে। যে কোনো শিক্ষক তিনি তার প্রিয় ছাত্র ছিল, তাকেই তিনি এমডিতে নেবেন, সেসব কথা বইয়ের মধ্যে আছে। জরুরি, মানে শুধু ব্যক্তির স্মৃতি নয়, একটা সময়ের তো সেটা একটা দলিলও। কাজেই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর দীর্ঘদিন উনি ছবির মধ্যে আছেন, ওনার বাড়িতে গিয়েও আমি দেখেছি, অসম্ভব সুন্দর বাড়িটা আসলে এমনিতে ইটকাঠ দিয়ে তৈরি করেছে কোনো এক রাজমিস্ত্রি, কিন্তু সেই তৈরির পরে দেয়ালগুলো এত চমৎকার ছবিতে ভরে আছে যে একবারে একটা তার মধ্যে বলা যায় একটা শিল্প, মানে বলা যায় শিল্পশালার মতো। সেটা সবটা মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এইরকম একটা বই বেরোচ্ছে। আমি তার লেখাপত্রের অত্যন্ত ভক্ত, দীর্ঘ সময় তার লেখাপত্রের সঙ্গে আমি পরিচিত, এবং তারা দুজনেই এসেছেন ডক্টর দম্পতি। এটাও খুব আনন্দের কথা আজকের অনুষ্ঠানে। সবটা মিলেই আমি সত্যিই খুব আনন্দিত, এবং আমি আশা রাখছি আপনারা সবাই এই বইটা পড়বেন। একবার টয়েনবি খুব দুঃখ করে বলেছিলেন যে টয়েনবির একটা সাক্ষাৎকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস একটা বই করেছিল অনেক আগে, বছর 30-35 আগে। টয়েনবি বলেছেন এখন আর কোনো ডাক্তার দেখি না, সবাই স্পেশালিস্ট। তার ফলে কেউ নাক দেখেন, চোখ দেখেন, হার্ট দেখেন, পুরো মানুষটাকে দেখার লোক কোনো ডাক্তার দেখতে পায় না। তো সেই রকম এখন পুরো মানুষও প্রায় দেখা যায় না। কেউ একটা বিষয়ে চর্চা করতে দিয়ে সেটাই মধ্যেই থেকে গেলেন। কিন্তু আমাদের নবজাগরণের সবচেয়ে বৈশিষ্ট্য ছিল একটা মানুষ কিন্তু পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ গান গাইতে পারতেন, রবীন্দ্রনাথ নাচতে পারতেন, রবীন্দ্রনাথ লিখতে পারতেন, অভিনয় করতে পারতেন। মানে রবীন্দ্রনাথের কত রকমের প্রতিভা ছিল। স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার করছেন, সেই বিবেকানন্দের কিন্তু তালবাদ্যের ওপর বই আছে। সেই বিবেকানন্দ গান গাইছেন এবং শ্রীরামকৃষ্ণ অভিভূত হয়ে যাচ্ছেন।
সেই বিবেকানন্দ পত্রিকা সম্পাদনা করছেন। মানে কত বহুমুখী প্রতিভা ছিলেন বিদ্যাসাগর। এরা 19 শতক এভাবে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর বাংলা যেরকম লেখেন সেরকম ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক তো ছেড়েই দিলাম, সেরকম বাংলার অনেক লেখককেও লিখতে পারবেন না। কাজে এই যে নবজাগরণের ঐতিহ্য ছিল এদের বহুমুখী। শরৎচন্দ্র কি চমৎকার ছবি আঁকতেন, শরৎচন্দ্র খুব চমৎকার কীর্তন গাইতেন, এদের কত রকমের যাত্রা করতে পারতেন, কত রকমের এদের ছিল। কাজেই এইটা আমরা এই যে নবজাগরণের যে গুণ সেটা ডাক্তার ভট্টাচার্যের মধ্যে সেটা লক্ষ্য করলাম। কারণ তিনি শুধু তার জীবিকার জায়গাটা নয়, আসলে জীবিকার সঙ্গে সঙ্গে আরেকটা বড় ব্যাপার আছে, জীবিকার একটা শুরু আছে, জীবিকার একটা শেষ আছে। জীবনটা শুরু হয় জীবিকার আগে, আর জীবিকা শেষ হয়ে যাওয়ার পরও তো জীবনটা চলে। কাজে এই পুরো জীবনটার সঙ্গে সেইটা পুরো জীবনটার ব্যাপারও তো ভাবতে হয়। উনি তার জীবনটাই শুধু জীবিকা জীবন সবটা মিলে টেনেই আমার মনে হয় ওনার কাছে আমাদের অনেক প্রাপ্তি, অনেক পেয়েছি, ভবিষ্যতেও পাবো, সেটা আমাদের গভীর বিশ্বাস আছে। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী দেবজ্যোতি রায় মহাশয়কে, উনি যদি আমাদের মধ্যে এসে থাকেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি যদি আসেন আমাদের মধ্যে খুব ভালো হয়। কোনো কারণে হয়তো উনি আটকে গেছেন রাস্তায়। এবার আমাদের মধ্যে এখানে বর্তমানে রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর শ্রী অমিত চক্রবর্তী মহাশয়, এই দেবব্রত চক্রবর্তী মহাশয়, সরি ভুল বলেননি, হ্যাঁ বল। নমস্কার। ডাক্তার ভট্টাচার্য অত্যন্ত গুণী মানুষ, আমাকে এখানে ডেকে নিলেন, সেটাই আমার কাছে খুব একটা ঈষৎ বিড়ম্বনা বলে মনে হচ্ছে। আমি এত জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন। আমি ডাক্তার ভট্টাচার্য এবং শ্রীমতী ডাক্তার ভট্টাচার্য দুজনকেই নমস্কার জানাচ্ছি। শ্রী মুখোপাধ্যায় তো খুব ভালো বললেন। আসলে আমি বলি, আমার যে পরিচয়টা দেওয়া হয়েছে সেটা আমার খুব অনেক বছর, অনেক যুগ আগের একটা পরিচয়। আমি গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু আমার তার বাইরে একটা পরিচয় হচ্ছে আমি মন নিয়ে আমার কাজ, মানে আমি একজন মনস্তাত্ত্বিক। আর সেই সূত্রেই কিন্তু আমার সঙ্গে ডক্টর ভট্টাচার্য এখন থেকে 2 দশক কি তারও বেশি পরিচয়। তো প্রথমে একজন, উনি খুব সিনিয়র, আপনারা জানেন, সকলে হয়তো নিশ্চয়ই জানেন যে উনি আমাদের এখনকার সময় নয়, আজ থেকে 20 বছর আগেও উনি খুব সিনিয়র একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং খুব শ্রদ্ধেয় যথেষ্ট। মানে ডক্টর ভট্টাচার্যের অ্যাপয়েন্টমেন্টের জন্য লোকে কি লাইন পড়ে সেটা আমরা যারা জানেন তারা জানেন। তো অত্যন্ত সফল একজন মনোরোগ বিশেষজ্ঞ। আর আপনারা জানেন তো, যে কোনো ডাক্তারকেই সফল হতে গেলে তাকে লোককে সারাতে হয়, এমনি এমনি তো লোকে আসেন না। তো মানুষ আসেন, তারা ভালো হন বলেই আসেন। তো সেইটা ছিল প্রাথমিক আমার ওই যোগাযোগের জায়গাটা। একজন অত্যন্ত নামী এবং স্বনামধন্য, আমাদের খুব সিনিয়র, মানে আমার যারা সঙ্গে, যাদের সঙ্গে যোগ, তাদেরও মাস্টারমশাই তিনি। তারপরে দেখলাম আমাদের তো, আমরা যেহেতু মানুষরা আমাদের কাছে আসেন, তো সেই মানুষের ব্যক্তিত্বটা দেখা তো আমাদের মূলত কাজ। আমরা অধিকাংশ ক্ষেত্রে একজন একমাত্রিক মানুষকে দেখি, একজন খুব ভালো ইঞ্জিনিয়ার, একজন খুব ভালো ডাক্তার, একজন খুব ভালো আর্টিস্ট, কিংবা একজন খুব দুধে স্বামী, মানে তার শুধু ওইটাই পরিচয়। তো এইরকম লোকজন আমরা অধিকাংশ, মানে 95% কেসে এরকমই লোক চারদিকে থাকেন। খুব অল্প কিছু লোক হন যারা একমাত্রিক, মানে তারা একমাত্রিক নন, দ্বিমাত্রিক। ডক্টর ভট্টাচার্য বহুমাত্রিক, যে কথাটা একটু আগে শ্রী মুখোপাধ্যায় বলছিলেন, সেইটা কিন্তু সব থেকে আশ্চর্য করার মতো ব্যাপার। আমি অন্তত হয়েছিলাম যে একজন মানুষ, তিনি শুধু প্র্যাকটিস করে থাকতে পারতেন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবেই, তার অনেক ছাত্র আছে, তিনি পড়িয়েছেন, অনেক বিশেষজ্ঞ তৈরি করেছেন। তো তিনি ওই চিকিৎসা নিয়েই থাকতে পারতেন, যেরকম সব থাকে। তিনি তা না করে এমন সব প্রান্তিক বিষয় নিয়ে ভেবেছেন যেগুলো আমার মনে হয় না আর কেউ করেছেন। উনি যোগা নিয়ে সিরিয়াসলি কাজ করেছেন, মানে নিজে নিয়মিত গিয়ে সেই যোগ শিখেছেন, এবং সেইটা কি করে আমাদের মানসিক, এবং আমরা এখন জানি এটা যোগ বা এই ধরনের ব্যায়ামের জায়গাগুলো একটা থেরাপি হিসাবে ব্যবহার করা হয়। ডক্টর ভট্টাচার্য সেইগুলো আমার মনে হয় না আর কেউ করেছেন, মানে একদম নিয়মিত ছাত্র হয়ে গিয়ে যোগাভ্যাস করা, যোগ শেখা এবং সেটা বোঝার চেষ্টা করা।
উনি হিপনটিজম নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন, মানে যেগুলো প্রান্তিক বিষয়, আমরা সচরাচর যারা মেইন স্ট্রিম সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট তারা এগুলো নিয়ে ভাবনা চিন্তাও করেন না, জানেনও না। আর সেটা তো একটা দিকে শুধু মনোরোগ সংক্রান্ত। তারপরে দেখলাম সেই মানুষটা, ইনি একজন বিখ্যাত মানুষ, এবারে আমাদের কাছে একজন লিজেন্ডারি মানুষ, তার তিনি নাতি, অতএব রক্তে তার আঁকা রয়েছে, ছবি রয়েছে, শিল্প রয়েছে, অসাধারণ একজন খুব শুধু যদি উনি শিল্প নিয়েই থাকতেন তাহলে সেটা একজন খুব বড় মাপের তিনি শিল্পী হিসেবেই থেকে যেতেন। এবং তারপরে দেখলাম সেটা তো তার শিল্পকর্ম অসংখ্য, আমি আমার গত 20-25 বছরে আমি অসংখ্য ওনার এক্সিবিশনে গেছি, অনেক ছবি দেখেছি এবং ওনার সঙ্গে সঙ্গে ছবি চিনেওছি। এবং ছবিটা নানা ধরনের ছবি, এখন যে মানে আমরা যেগুলোকে বলি মডার্ন আর্ট, সেটা সম্পর্কে ওনার ভাবনা চিন্তা, উনি দেশ বিদেশে যা দেখছেন সেগুলো আমাদের কাছে গল্প করেছেন। মানে আমাদের এটা একটা সুযোগ, সৌভাগ্য হয়েছে, আমরা খুব কাছে আসতে পেরেছি বলে। তো সেটাতে দেখেছি প্রগাঢ় জ্ঞান ওনার, মানে আমরা এবং সেই আর্টটাকে কাজে লাগানো। আমি আবার বলছি যে যোগটা উনি করলেন, যোগাভ্যাস, যোগটা আমাদের মানসিক বা কোনো ভালোভাবে থাকতে সাহায্য করে কি না, হিপনটিজমটাকে ব্যবহার করা যায় কি না, তার সঙ্গে সঙ্গে আর্ট, এই আর্টটাকে একটা থেরাপি হিসেবে নেওয়া যায় কি না, এটা আমার মনে হয় না আমরা কেউ ভেবেছি। আমরা জানি ছবি আঁকলে ভালো লাগে, ছবি আঁকার মানে কিছু করতে পারলেই ভালো লাগে, মানে যে কোনো সৃজনশীল কাজই আমাদের ভালো রাখে, তো ছবি আঁকতে পারলেও ভালো লাগে, কিন্তু ছবি আঁকাটাকে সত্যি সত্যি একটা থেরাপি হিসেবে নেওয়া যায়, সেইটা উনি একটা দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের দেশে উনি পায়োনিয়ার, মানে আর কেউ করেননি। এবং আমি আর সেই বিস্তারিত জায়গাটায় যাচ্ছি না, কেননা আমাদের এখন যে সারা দেশে যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি না বা অ্যাসোসিয়েশন যেটা আইপিএ, তার যে উইংটা আমাদের আর্ট থেরাপি, মানে আমাদের এই যে এই থেরাপির এই জায়গাটা, সেটা উনি তার প্রধান। এবং আমরা আমাদের একটি সংস্থা আছে, সেই সংস্থাটাও আমাদের জুড়ে রেখেছে, ডানা বলে একটি অর্গানাইজেশন, যার সঙ্গে আমিও আছি, ডক্টর ভট্টাচার্যও আছেন, এবং আমরা বহুদিন ধরে, এবং হারিতবাবু এখানে আছেন, শুভ্রা আছে, আমরা একটা দীর্ঘদিন ধরে কাজ করেছি ওখানে, এবং সেই কাজটা এখনও অন্য জায়গায় চলছে। সেটা হচ্ছে একজন মনোরোগ মানে মানসিক রুগী, তাকে ছবি আঁকিয়ে ছবির মধ্যে রেখে তাকে ভালো করা যায় কিনা, যাকে একদম ওষুধ নিতে হয় একজন এমন রুগীকে, সেই ধরনের এক্সপেরিমেন্ট দীর্ঘদিন চলেছে এবং চলছে, সেগুলো প্রেজেন্টেশন হয়েছে, পেপার হয়েছে, এবং এগুলো একদম যারা বিশেষজ্ঞ তাদের আলোচনার বিষয়। তার সঙ্গে যেটা বলার, চমৎকার লেখা, বাংলায় অসংখ্য লিখেছেন উনি, এবং সেই লেখাগুলো যেমন একদিকে আর্ট নিয়ে, ছবি নিয়ে, ওনার ভাবনাগুলো নিয়ে, তেমনি কিন্তু সুন্দর গল্প, মানে একজন মানুষ সৃজনশীল হলে যে কত, যেটা বলছিলেন রাম মুখোপাধ্যায়, যে একজন মানুষ তার বহুমাত্রিক হলে তিনি কত কিছু করতে পারেন, সেটা আমরা এখন খুব বেশি সচরাচর লোকের মধ্যে দেখি না। আমরা একদম একটা মুখ করে নিই যে আমাকে একটা কিছু করতে হবে, শিখতে হবে, তারপরে আমাকে একদিকেই সেই অর্থ, সেই সম্মান, সেই ক্ষমতা, সেই দিকেই দৌড়তে হবে, পাশাপাশিগুলো আমাদের সব ব্লার্ড হয়ে যায়। সেইখানে ডক্টর ভট্টাচার্য মানে দীর্ঘদিন নিয়মিত লিখে যাচ্ছেন। ওনার এই বয়সে আজকে 2টো বই বেরোচ্ছে, আপনারা ভাবুন। এই কদিন আগে আমাদের একটা অনুষ্ঠানে উনি একটা প্রায় 1 ঘন্টার আর্ট নিয়ে একটা লেকচার দিয়েছেন, মানে সেটা প্রেজেন্টেশন করে একটা অডিটোরিয়ামে, আমাদের বিড়লা সভাঘরে। তো ওখানে উনি বলেছেন, এবং আমি এটাই বলছিলাম যে এইরকম একটা মানুষ আমাদের মধ্যে রয়েছেন, এইটা আমাদের কাছে আমার মনে হয় এখনও আমাদের খুব শ্লাঘার বিষয়। এবং আমি আশা করব যে উনি মানে কখনো কখনো একটা অভিমান করে বলেন এটাই লাস্ট, আর কিছু করব না। আমি বলি কখনো এটা ভাববেন না, যতক্ষণ আছেন আপনি ততক্ষণ করে যান, এবং সেটা করে যেতেই হবে। তো আমি তো আলাদা করে ওনাকে আর কি উইশ জানাবো। আমি মনে করি উনি আমাদের মধ্যে থাকুন, কাজ করুন, আমাদের ইন্সপায়ার করুন, আমাদের পরবর্তী জন্মকে উনি ইন্সপায়ার করুন, এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। আজকে আপনারা জানেন এখানে 2টি বই প্রকাশিত হতে চলেছে। একটি হচ্ছে স্মৃতির হালখাতা, আর দ্বিতীয়টি হচ্ছে উত্তরে হাওয়া। এবারে আমি অনুরোধ করব দেবব্রত চক্রবর্তী মহাশয়কে এখানে আসার জন্যে, 2টো কথা বলার জন্যে। প্রসঙ্গগত বলে রাখি, স্মৃতির হালখাতা বইটার ব্লাডটা উনি লিখেছেন, ওনার রচনা। মিস্টার দেবব্রত চক্রবর্তীর সম্বন্ধে আলাদা করে বিশেষ কিছু বলার নেই। উনি চিত্রকর, কলা সমালোচক, একাধিক প্রদর্শনী দেশে বিদেশে, সম্মেলক একক রয়েছে। এছাড়া উনি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় নিয়মিতভাবে কলা সমালোচক হিসেবে পরিচিত।
আমি আর এখানে এসে কি বলবো, দেবাশিস বাবুর সঙ্গে আমার আলাপ, প্রথম আলাপ একটা ফ্রেমের দোকানে, সেটা হচ্ছে আলী বলে একজন ফ্রেম করতো, সেখানে দেখা হয়েছিল দেবাশিস বাবুর সঙ্গে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, বেশ কয়েক বছর মানে অন্তত 20-22 বছর আগে। তারপরে তো দেবাশিস বাবুর ছবি দেখেছি, কিন্তু উনি যে এত সুন্দর লেখেন সেটা আমি ভীষণ অবাক হয়ে গেলাম ওনার লেখা পড়ে। তখন আমি একটা ধারাবাহিকভাবে সংবাদপত্রে লিখছিলাম, ঠেক বলে একটা আড্ডার কলম। আমার মনে হলো এনাকে ছাড়া যায় না, ওনাকে নিয়েও আমি লিখলাম। এবং ওনার যে রসবোধ এবং ওনার যে মানুষের সঙ্গে যোগাযোগ, এগুলো মানে অসাধারণ, মানে ভাবা যায় না। এবং আমার পরে বই আকারে এবং আড্ডা হিসেবে বই আকারে 3টে খণ্ড প্রকাশিত হয়েছে, সেখানে দেবাশিস বাবু সম্পর্কে লেখাটাও আছে। এবং তার পরবর্তীকালে এই রিসেন্টলি আমার একটা বই বেরিয়েছে মায়া বুকস থেকে, স্মৃতি বিস্মৃতির ছবি। আমার ছোটোবেলা বাদুরবাগানে কেটেছে, তারপরে গভর্নমেন্ট আর্ট কলেজ, তারপরে সংবাদপত্রের জগৎ, তারপরে বড় বড় শিল্পীদের সঙ্গে দেশ বিদেশে যাওয়া, রাত কাটানো, প্রকাশ কর্মকারের সঙ্গে সব নানান অভিজ্ঞতা। তো সেই বইটা উনি জোগাড় করেছিলেন, উনি সেটা পড়েছিলেন। উনি আমার থেকে একটু সিনিয়র হলেও উনি বললেন আমাদের সময়কালটা একরকম, কলকাতার 60-এর দশক বা 70 দশকের কলকাতা, কফি হাউসের আড্ডা, বিনয় মজুমদারের কবিতা, তারপরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ঘণ্টিকি, তারপরে সন্দীপন চট্টোপাধ্যায়ের মিনি বই, এইগুলো সব বেরিয়েছে। তারপর তো শিল্পীরাও রয়েছে। কিন্তু আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম তখন দেখলাম আর্ট কলেজের ছেলেরা একটা শরদিন্দুবাবু ছড়া প্যারোডি করেছে। তারা বলছে শিল্পীর মাথায় পিলপিল করে আইডিয়া, শিল্পী যখন আঁকেন ছবি তাই দিয়া, উই পোকা বলে চলো ভাই সবে খাই গিয়া। আমি তো ঘাবড়ে গেলাম, কারণ তখন আর্ট কলেজে পড়া মানে কিচ্ছু যাদের না হয় তারা আর্ট কলেজে যায়। এবং আমি চেয়েছিলাম যে ফাইন আর্টটা নিয়েই পড়বো, এবং সেটা নিয়েও পড়েছি। কিন্তু সবাই বলল কমার্শিয়াল আর্ট নিয়ে পড়লে ক্ল্যারিয়ন ম্যাকান বা হিন্দুস্তান থামসানে চাকরি পাওয়া যাবে, রোজগার ভালো হবে। তো আমি তো ফাইন আর্ট নিয়ে পড়বো ঠিক করেছি। বাবা মাকে জিজ্ঞেস করলাম, বাবা মা বললেন আমরা জানি না, তুই কলেজের দাদা দিদিদের জিজ্ঞেস কর, আর্ট কলেজের 1 বছরের সিনিয়র হলে দাদা দিদি। তা আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলল উনি বলতে পারবেন। বলে এক ভদ্রলোককে দেখালেন, ওনার হাতে নাম্বার 10 সিগারেট 5টা প্যাকেট পরপর, চেন স্মোকার, খাচ্ছেন। বলে ওই যে গোপালবাবু, গোপাল ঘোষ। এবং গোপাল ঘোষ আমাদের ফোলিয়েজ ক্লাস নিতেন। এবং গোপাল ঘোষের কাছে গিয়ে আমি কি বলবো, আমি কাঁপতে লাগলাম। গোপালবাবু আমার দিকে তাকাতেন না, কারুর দিকে তাকাতেন না। তাই বললাম, স্যার আমি এই 2nd ইয়ার থেকে 3rd ইয়ারে উঠেছি, তা ফাইন আর্টটা নেব না কমার্শিয়াল আর্ট? তখন গোপালবাবু না তাকিয়ে বললেন, কলকাতায় নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি? আমি বললাম, আগে কলকাতায় বাদুরবাগানে আমাদের একটা যৌথ ফ্যামিলি, তাহলে ফাইন আর্টটা নাও। এটা গোপালবাবু বলেছিলেন, এবং সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে কি হলো। তা দেবাশিস বাবুর যে বইটা বেরোবে, সেই বইতে দেবাশিস বাবুর স্ফিয়ারটা অনেক বড়। উনি মানে মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার, মানুষের সঙ্গে পরিচয় রয়েছে, শিল্পী সেই হিসেবে পরিচয় রয়েছে, আবার বিনোদ বিহারীর একটা সূত্র রয়েছে, সেটাও রয়েছে। সব মিলিয়ে দেবাশিস বাবুর অদ্ভুত ব্যাপার। এবং উনি খুব মানুষকে আপন করে নিতে পারেন, এবং ওর লেখার ভঙ্গিটা এত সুন্দর। আমি পড়েছিলাম, উনি আমাকে পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন, আমি তো মানে মুগ্ধ হয়ে গেলাম। কবে বইটা বেরোবে তার প্রত্যাশায় ছিলাম। উনি বললেন 2-4 লাইন লিখে দিন। আমি তো হাত কাঁপছিল কি লিখবো ওনার জন্যে, মানে উনি যদি আমার হয়ে লিখে দেন তো ভালো হয়। যাই হোক, লিখেই দিলাম। সে যাই হোক, আমি লিখে দিলাম। অসংখ্য ধন্যবাদ। এবার দেবাশিস বাবুর এই বইটার প্রতীক্ষায় রয়েছি এবং ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, মিসেসকেও শ্রদ্ধা জানাচ্ছি। এখানেই আমার বক্তব্যের ইতি টানলাম। নমস্কার। ধন্যবাদ। এবারে ডক্টর ভট্টাচার্যের যে দ্বিতীয় বই উত্তরে হাওয়া, তার যে প্লার অংশটি যেটি রচনা করেছেন শ্রীযুক্ত দেবজ্যোতি রায় মহাশয়, উনি আজ আমাদের মধ্যে এখানে রয়েছেন। 2-1 কথা একটু বলতে হয় ওনার সম্বন্ধে। একজন অতি
উজ্জ্বল ব্যতিক্রমী সমসাময়িক ব্যক্তিত্ব। একাধারে উনি সফল শিল্পী, শিল্প সমালোচক, অস্তিত্ববাদী লেখক, ডিরেক্টর। ইতিমধ্যে উনি অনেক সম্মান লাভ করেছেন। মিউজিয়াম অফ লক্সেমবার্গ থেকে উনি সার্টিফিকেট অফ মেরিট পেয়েছেন 2019 থেকে 23-এর মধ্যে। বিশিষ্ট শিল্পী ও তাদের শিল্পকার্যের প্রতি ওনার অনেক উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছেন। ওনার একটা উক্তি আমি এইসব কাজ করতে গিয়ে, নাড়াচাড়া করতে গিয়ে ডক্টর দেবাশিস ভট্টাচার্যের কাছ থেকেই পাওয়া, খুব ভালো লাগলো। রঙের কোনো নাম হয় না, থাকে না কোনো সীমানা, তার মধ্যে থাকে শুধু একগুচ্ছ বর্ণময় সীমাহীন সম্ভাবনা। দেবজ্যোতিবাবু আসুন দয়া করে। বলছি, আজকের এখানে থাকতে পেরে এত আনন্দিত লাগছে। আমি আপনাদের সকলের থেকেই বয়সে অনেক ছোট হয়তো, কিন্তু মৃণালদাও বসে আছেন, অনেকেই রয়েছেন পরিচিত। আর মৃণালদা আসেননি না? আচ্ছা, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, দেবাশিসবাবু যখন আমাকে বললেন বইটা লিখতে, তো আমি তো পাণ্ডুলিপি চেয়ে পাঠালামই, উনি পাঠালেন। আমি পড়ে যেটা দেখলাম, একটা কথায় বলতে গেলে ওনার লেখনীটা সুরিয়ালিস্টিক। যেহেতু আমি ছবির সঙ্গে যুক্ত, মানে উনি খুব সিরিয়াস সাবজেক্টকে যেভাবে প্রেজেন্ট করেন, আমি একটু আশ্চর্য হয়েছি, মানে অবাক হয়েছি। মানে আপনাদের কাছে খুব গ্রহণযোগ্যতা বাড়বে এই কারণে, মনে হবে যেন মজা করছেন, কিন্তু খুব গভীর বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন। এবং যে কবার আমি ওনার সাথে একান্তে আলোচনায় বসেছি, দেখেছি উনি, হ্যাঁ, তো ওনার লেখনীর মধ্যে এই গুরুত্বটা রয়েছে। এবং উত্তরী হাওয়া যে বইটি, তার একটুখানি লেখার জন্য আমাকে ওনার সম্বন্ধে উনি অনুরোধ করেছিলেন, আমি লিখেছিলাম। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আর এখানেই আমি এটি করছি, আর কিছু বলবার আমার মনে হয় বইটা পড়া দরকার সবার, পড়লে পরে আরও বেশি বোঝা যাবে। আমি কিন্তু বইটার লোভই আজকে এসেছি, বক্তব্য রাখার জন্য না। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেবজ্যোতিবাবু। এবার আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট মনোবিদ ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় মহাশয়, মনোরোগ বিশেষজ্ঞ। দু একটা কথায় যদি উনি ওনার বক্তব্য ব্যক্ত করেন। নমস্কার স্যার, ম্যাডাম দুজনকে আমার নমস্কার। রামকুমার বাবু, অমিতদা, শান্তনু এবং আপনি এখন, এবং যে সমস্ত বিশিষ্টজন রয়েছেন, আমি স্যারের ছাত্র কিন্তু, এবং সারা জীবন ধরে এই যে বহুমাত্রিক বা অন্য একমাত্রিক থেকে বদলে যাওয়ার যে কথাগুলো হচ্ছিল, তাতে আমি ছাত্র জীবনে শুরুতে রাঁচির যে সেন্ট্রাল ইনস্টিটিউট, সেখানকার ছাত্র ছিলাম, এবং তারপরে মাঝপথে চলে আসি কলকাতাতে। পিজি হসপিটালে স্যার তখন শিক্ষকতা করছেন এবং চিকিৎসাও করছেন। প্রথমবারের মতন, কারণ আমরা তো অনেককেই দেখেছি তার আগে, প্রথমবার আমি স্যারের টেবিলে কাঁচের নিচে প্রচুর ছবি দেখলাম। মনোরোগ বিশেষজ্ঞ হসপিটালে চিকিৎসা করছেন স্যারের ঘরের, এবং এটা খুব আকর্ষণের ব্যাপার ছিল। যে কারণে এই বিষয়টা বেছে নিয়েছিলাম, সেই বিষয়টা তো শুধু ওষুধ দিয়ে রোগ চিকিৎসা করার জায়গা নয়, একটা পুরো মানুষকে বোঝা, তার ভাবনা, তার কমিউনিকেশন, এটা স্যারের কাছে দেখলাম। এবং আমরা লুকিয়ে লুকিয়ে সময় পেলেই স্যারের কাছে চলে যেতাম। তবে খুব বেশিকাল স্যারকে পাইনি তা ওখানে, কেননা যে সময়টা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সময় শেষ হলো, কিন্তু সম্পর্কটা শেষ হলো না। এবং বইয়ের বাইরে যে পড়ার যে জগৎটা, সেটা কিন্তু খুলে গেল, যাদের জন্য সমৃদ্ধ হয়েছি। এবং এখনও আমি নিজেও এখনও টিচিংয়ে আছি। তা বারবার যাদের কথা বলতে হয়, তাদের মধ্যে কিন্তু অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তো অবশ্যই একজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। এবং দীর্ঘদিন থেকেই স্যারের কিছু কিছু সমস্যার মধ্যে একটা হচ্ছে, স্যারের একটা চোখের সমস্যা হতো, দেখতাম। ম্যাডাম কখনো বলতেন যে
রাত্রিবেলা হয়তো কোনো অনুষ্ঠান আমরা খেয়াল রাখতাম স্যার হয়তো নিচে স্টেজটা দেখতে পাচ্ছেন কি না, এটা স্যারের সামনে এই প্রথমবার বললাম। কিন্তু আমরা জানতাম যে এই মূল্যবান মানুষটিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের আছে। ফলে উনি যতদিন থাকবেন, অমিত দা একটু আগে ডানার অনুষ্ঠানের কথা বলছিলেন বিড়লা একাডেমিতে, ছবির ভাবনা এটা নিয়ে বলেছিলেন প্রায় 50 মিনিট, এবং তাতে আমরা তো সমৃদ্ধ হয়েইছি মনে হচ্ছিল। আমি স্যারকে বললাম যে আমরা তো 2 ঘন্টাও শুনতে পারি, কিন্তু এটা তো পাবলিক প্রোগ্রাম, যেহেতু একসঙ্গে হচ্ছে, তা সেজন্য তার কয়েকদিন আগেই স্যার কিন্তু ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির যে আরেকটি স্মারক বক্তৃতা, সেখানে বলে এসছেন রিল্যাক্সেশন থেরাপির উপর। এটা বিচিত্র একটা রেঞ্জ, একটা স্পেকট্রাম, এবং লেখা, ছবি, কবিতা পাক্ষিকের সঙ্গে সংযোগ এবং সমস্ত কিছু সব মিলিয়ে একজন পরিপূর্ণ মন মেরামতির মানুষ, যাদের দেখে আমরা শিখি, এবং আর সেই একইভাবেই সেই লোভে লোভেই ছুটে এসেছি স্যারের ডাকে তো বটেই, কিন্তু একই সঙ্গে বিষয়টার এই অনুষ্ঠানের সাক্ষী থাকব, এবং স্যার দীর্ঘদিন অ্যাক্টিভ থাকুন, এবং তার ক্রিয়েটিভ, তার সৃজনের দুনিয়াটা পরিপূর্ণ হোক। এবং এত নিখুঁত এই মানুষটি, যে কজন আমাকে বকুনি দেওয়ার মতন এখন আছেন অ্যাক্টিভলি, তার মধ্যে স্যার একজন। ফলে স্যারের আর্ট থেরাপির বিষয়ে একটা সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে একটি বই বেরিয়েছে, তা সেটার কিছুটা অংশে আমিও ছিলাম, এবং আমি দেখেছি যে একেবারে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে কোন ছবি কোথায় যাবে, প্রত্যেকটা বিষয় যে নিখুঁত ভিজুয়ালাইজ করা এই জায়গাটাতে, সেই অংশটা থেকেই বোঝা যায় একটা মানুষের একটা কাজ পরিপূর্ণভাবে তৈরি করার, এবং তার আমাদের জীবনের যে একটা পরিকল্পনা, একটা জিনিসকে সম্পূর্ণ রূপায়ণ করা, সেটাই শেখার মতন। স্যার সুস্থ থাকুন, ম্যাডাম সুস্থ থাকুন, এবং আমরা বইয়ের স্বাদ পাই। নমস্কার। ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্প গবেষক ও সমালোচক শ্রী প্রশান্ত দা মহাশয়। উনি ওনার মূল্যবান সময় দিয়ে আজকে রয়েছেন আমাদের মধ্যে। ওনাকে আন্তরিক অনুরোধ করব 2-1 কথা কিছু বলার জন্য। আজকে আসবেন দয়া করে। হ্যালো, আপনাদের সবাইকে নমস্কার। এবং এখানে যারা রয়েছেন, দেবাশিস বাবু, আমাদের মহুয়া বৌদি, রামকুমার বাবু, অমিত বাবু, দেবব্রত, শান্তনু, সবাইকেই আমার শুভেচ্ছা এবং নমস্কার। আসলে দেবাশিস বাবুর মাল্টি ডাইমেনশনাল যে ক্যারেক্টার, তার যে ভিশন, সেটা নিয়ে সব কথাই বলা হয়ে গেছে। প্র্যাকটিক্যালি বলার আর খুব একটা জায়গা নেই, তবুও 2-4 কথা বলি। দেবাশিস বাবুর সঙ্গেও আমার পরিচয়টা কিন্তু এবং ঘনিষ্ঠতাটা তৈরি হয় কিন্তু এই শিল্পকলার সূত্রেই। চিকিৎসক হিসেবে নিশ্চয়ই তার সঙ্গে আমার পরিচয় ঘটেছিল প্রথম, তারপরে সেটা গৌণ হয়ে যায়। মুখ্যত শিল্পী দেবাশিস বাবু এই জায়গাটাই আমার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে, এবং এখনও তা আছে। এবং আমি প্রথমে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে একজন চিকিৎসক পেশায়, কিন্তু তার বাস্তব নেশাটা হচ্ছে ছবি আঁকা। এই প্রথমেই আমার মধ্যে এই যে ডায়ালেকটিক্স, প্রথমেই আমি একটু চিন্তিত হয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বন্ধুত্ব হলো, ওনার ছবি উনি দেখালেন, ছবি নিয়ে কথা বললেন, তখন আমি বুঝতে পারলাম কি গভীরভাবে উনি ছবির দিকটা নিয়েও ভাবছেন। ওর যে চিকিৎসার জায়গা, সেটা তো অমিতবাবু এবং যারা ডাক্তার রামকুমার বাবু এরা তো বলেছেনই, সেই জায়গাটা তো আমি এতটা বুঝি না, মনোরোগের ব্যাপারটা বলছি।
এবং আরেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন প্রথম আমার বাড়িতে বসেই, সল্টলেকের বাড়িতে বসেই আড্ডা মারতে মারতে বললেন, প্রশান্তবাবু এটা নিয়ে একটা ভাবছি, যেটার কথা একটু আগেই বললেন, আর্ট থেরাপির কথা। আর যে একটা থেরাপি হিসেবে কাজ করতে পারে, এরকম একটা চিন্তা উনি করেছেন, এটা ভাবতে আশ্চর্য। এবং শুধু তাই নয়, এরপর অনেকগুলো পেপার পড়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে এবং প্রকাশিত হয়েছে। এইটা একটা, আমি বলবো, নতুন আবিষ্কার, নতুন ইনভেনশন এবং একটা নতুন দিক উনি খুলে দিলেন। আর্ট অ্যাজ এ থেরাপি, তাকে মানে সুস্থ করা, আর্ট, ছবি এঁকে, স্কাল্পচার গড়ে, এটা একটা সাংঘাতিক দিক। এরকম অনেক ওর সৃষ্টিশীল জায়গা রয়েছে। উনি ছবি আঁকছেন এবং ছবির ক্ষেত্রেও আমি দেখেছি কখনো আঁকছেন না, একেবারে রিয়েলিস্টিক ছবি আঁকছেন না। কারণ আমরা জানি যে ইমপ্রেশনিজম যে মুভমেন্টটা আরম্ভ হলো, যারা আধুনিকতার ভিত্তিপ্রস্তর তৈরি করলেন, সেই জায়গায় যারা এক কথায় বলা যায় ইমপ্রেশনিজম, তারা এক কথায় বলতে গেলে তারা বললেন, যা দেখছো তা আঁকো না, দেখার ইমপ্রেশনটাকে আঁকো। যেটা পিকাসো একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, আই ডু নট পেইন্ট হোয়াট আই সি, আই পেইন্ট হোয়াট আই নো। মনে হয় দেবাশিস বাবুও ছবি দেখলে আমার সেটাই মনে হয়েছিল, উনি বাস্তবে যা দেখেছেন তা আঁকেননি, দেখার ইমপ্রেশনটাকে এঁকেছেন এবং সেই দেখাটা উনি যেভাবে জানেন সেইভাবেই এঁকেছেন। পিকাসোর কথার প্রতিধ্বনি করেই কিছুটা বলছি। তো এই জায়গায় শিল্পী হিসেবে ওনার যে পরীক্ষা নিরীক্ষা এবং টেকনিক্যালি উনি যে কতটা সাউন্ড, সেটা ওর ছবি দেখলে শুধু নয়, ওর ছবির ভাবনা, প্রথম যে বইটা বেরোয় ওনার, সে বইটা পড়লেও বোঝা যায় উনি ছবির কারিগরিক দিক, তার গঠনতান্ত্রিক দিক, কালার, কম্পোজিশন, পার্সপেক্টিভ, এই নিয়ে কি গভীরভাবে, মানে এটা আর্ট কলেজে ছেলেদের পাঠ্য হওয়া উচিত। আমি এই একটা কথাতেই বুঝিয়ে দিচ্ছি, এত সুচারুভাবে, সুচিন্তিতভাবে উনি ছবি নিয়ে ভেবেছেন। শুধু ছবি আঁকা নয়, দুটো দিক, ছবি আঁকা এবং তার সঙ্গে ছবি টেকনিক্যাল, ছবির নির্মাণ নিয়ে ভাবনা এবং তাকে লেখা। আর সাহিত্যের ক্ষেত্রেও ওর একটা অদ্ভুত ব্যাপার, ওর লেখা ইতিমধ্যেই অসম্পূর্ণ দলিল, ফোকাস, ছবির ভাষা, চিত্রচর্চা তো একগুচ্ছ। তাতে দেখবেন ওর মায়ের কাকা বিনোদ বিহারী মুখার্জি, পত্রালাপ, সেই থেকে প্রথম মানে অনুপ্রাণিত হওয়া ছবির দেখা, এবং সেই দাদুর সঙ্গে চিঠিপত্রে প্রায় 79টা চিঠি আছে ওই বইটাতে, চিত্রচর্চা বইটাতে। সেটাতে ওই দাদুর সঙ্গে যে পত্রালাপ, সেখানেও বোঝা যায় ওর জিজ্ঞাসাগুলো কী ছিল ছবি সম্পর্কে, এবং বিনোদবাবুর মতন ওই রকম একজন মানুষ, তিনি তার উত্তর দিয়ে বোঝাচ্ছেন নাতিকে কেমন, এটা একটা দিক। আর ওর একটা গল্প সংগ্রহের একটা সংকলন বেরিয়েছে, যেটা বিজিত ঘোষ সম্পাদনা করেছেন, সেটা একটা বই। আর আজকে দুটো বই শুনলেন, উত্তরের হাওয়া আর স্মৃতির হালকাতা। এইটা শুনে আমি আমার যখন প্রথম বললেন যে বইটার এই নাম টেলিফোনে, তখন আমি আমার শৈশবে ফিরে গেছিলাম। সেই হালখাতার কথা মনে হলো। নানা দোকানে ব্যবসায়ী গেতে নিমন্ত্রণ হতো, যেতাম, মিষ্টির বাক্স আর নয় 1 প্লেট মিষ্টি পাওয়া যেত, আর সেই নতুন লাল খাতা, তাইতে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে ব্যবসায়ীরা নতুন বছর শুরু করছেন। চেঞ্জিং দি অ্যাকাউন্ট বুক, পরিবর্তন হচ্ছে, নতুন খাতা তৈরি হচ্ছে হিসেবের। তা স্মৃতির হালখাতা, এটা একটা মানে ভাবাই যায় না এরকম একটা নাম। আমি খুব চমকিত হয়েছিলাম, প্রথমে আশ্চর্যই ছিলাম নামটা শুনে। সেই রবীন্দ্রনাথের জীবন স্মৃতির কথা মনে হচ্ছিল। জীবনের স্মৃতিপটে কে ছবি আঁকিয়া যায় জানি না, যেই আঁকুক সে ছবি আঁকে। সে কত আগের জিনিসকে পরে করে, পরের জিনিসকে আগে করে, কত ছোটকে বড় করে, কত বড়কে ছোট করে, তবু সে ছবি আঁকে। সে অবিকল নকল করিবার জন্য বসিয়া নাই, কোট আনকোট বললাম। তা দেবাশিস বাবুও ঠিক তাই।
ওর লেখাগুলো পড়বেন, তার মধ্যে একটা অসম্ভব চিন্তা, চেতনা, গভীর কিন্তু মেদহীন লেখা। সেখানে অতিরিক্ত নেই, একটুও অতিরিক্ত নেই, একেবারে যতটুকু বলার ততটুকু বলেছেন, কিন্তু তার মধ্যে একটা সাহিত্যিক ফ্লেভার, একটা লিটারেরি ফ্লেভার আছে। এই যে লেখার মধ্যেও এই যে বাঁধুনি, এটাও কিন্তু ওর সাহিত্য যারা লেখা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। সুতরাং যেটা আগেই বললাম, এটা নিয়ে অনেকেই বলেছেন, একটা মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি, মাল্টি ডাইমেনশনাল একটা ভিশন। এক্সিবিশন বোধহয় 1971-72 থেকে অনেকগুলো হয়ে গেছে, একক আর যৌথ। আমরা দেখেছি, অনেক এক্সিবিশনই দেখেছি। যাই হোক, এরকম একটা মানুষ, তার এরকম একটা বই বেরোচ্ছে, আমি খুবই খুশি। 2টো বই বেরোচ্ছে। আমি দেবাশিস বাবুকে, মহুয়া বৌদিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। উনি লিখে যান, ছবি এঁকে যান, চিকিৎসা তো আছেই মানুষের কল্যাণে। এই বলে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ প্রশান্তবাবু। এবার আমি অনুরোধ করব বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরিত বসু মহাশয়কে এখানে আসার জন্যে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এক বিশেষ উপলক্ষে। আমাদের সহযোদ্ধা, সহযাত্রী ডক্টর দেবাশিস ভট্টাচার্যের 2খানা বই উন্মোচিত হবে। ওনার লেখা আগের বইগুলো পড়েছি এবং শিল্প সম্বন্ধে আমাদের এই শিল্প জগতে অনেক শিল্পীর যে ধারণা নেই, সেটা উনি অন্য জীবিকায় সংযুক্ত থেকেও সুন্দরভাবে প্রকাশ করেছেন, যেটা প্রত্যেক শিল্পীরই, প্রতিষ্ঠিত শিল্পী হোক আর নবীন শিল্পী হোক, পড়া উচিত। এবং সবথেকে বড় জিনিস, এত সহজভাবে উনি লেখা লিখেছেন, সঙ্গে ওনার মন্তব্য দিয়েছেন এবং জীবনধারাও ঢুকিয়েছেন, যেটা পড়তে খুব সুন্দর লাগে। মানে কখনো মনে হয় না যে এবার ছেড়ে দিয়ে আর পড়বো না। তা আজকে ওনার সম্বন্ধে যে যা বললেন, বেশিরভাগই চিকিৎসা জগৎ সম্বন্ধে বলেছেন, সঙ্গে কয়েকজন বলেছেন ওনার সৃষ্টিশীল জগৎ সম্বন্ধে। তা আমি ওনার সঙ্গে পরিচিত বহুদিনই। আমাদের একটি সংস্থা আছে, দলের শিল্পীদের দল, সেই সূত্রেই ওনার সঙ্গে আমার যোগাযোগ। ওনার এই বহুমাত্রিক যে গুণ, সেটা ছবির মাধ্যমেই আমি ওনাকে আবিষ্কার করেছি, চিকিৎসার মাধ্যমে নয়। এই কারণে আমার প্রয়োজন হয়নি আর কি ওই মনোরোগের ব্যাপারটা নিয়ে আলোচনা করার। কিন্তু আলোচনা না করেও এই অমিতবাবু এবং ডক্টর ভট্টাচার্যের সান্নিধ্যে এসে ওই আর্ট থেরাপি বলে একটা থেরাপি চালু করেছিলেন, সকল যারা আর কি মনোরোগে বিধ্বস্ত তাদের জন্য। এবং ওনাদের এই আলোচনা শুনে আমি তাদের সঙ্গেও সেইভাবে ওই কাউন্সেলিং বলে, যেটা বললে আপনারা সহজে বুঝতে পারবেন, কাউন্সেলিং, সেইটা আমি খানিকটা আত্মস্থ করেছিলাম। এবং ওই ছবি আঁকানো বা শিল্পের সঙ্গে যাদের যাদের ওনারা সংযুক্ত করতেন, তাদের সহযোগিতা করার ব্যাপারে এনাদের যে পরামর্শ এবং এনাদের যে মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে যে বক্তব্যগুলো থাকতো, তার থেকে সারাংশটা নিয়ে আমি তাদের উপর অ্যাপ্লাই করতাম। যার জন্য অমিতবাবু একদিন বলেছিলেন আমায় যে আপনি তো আমাদের থেকেও শুরু করে দিলেন। হ্যাঁ, তো যাই হোক, আমি সেটায় সমৃদ্ধ হয়েছি এবং সেটা আমার এখন বলতে বাধা নেই। তারপর থেকে বাস্তব জীবনেও আমি খানিকটা সেটা প্রয়োগ করি। এই কারণে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা যখন কোনো রকম মানসিক বিড়ম্বনায় পড়ে, তাদের এই থেরাপিটা লিখিত নয়, ছবিতেও নয়, মানে মৌখিক থেরাপিটা আমি চালু করি এবং কিছুটা মানে কয়েকজনকে খুব উপকার দিতে পেরেছি। যাই হোক, তা আমাদের দেবাশিস ভট্টাচার্যের মশাইয়ের লেখা বিশেষ করে খুব পড়তে ভালো লাগে এবং কখনো বোর ফিল করি না।
কারণ এরপর কী আছে এটা জানতে ইচ্ছে করে। তা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে কোনো কিছু লেখা পড়বার সময় যে পরের লাইনে কী আছে এইটা যদি এগিয়ে না নিয়ে যায়, সেই লেখা মনোপুত হয় না আমার কাছে। কিন্তু ডক্টর ভট্টাচার্যের লেখায় সেটা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা সারবস্তুর মধ্যে আমি পেয়েছি বা পাই, এই দুটোতেও পাবো মনে হয়। এবং এই লেখার ব্যাপারে, এই রচনার ব্যাপারে তার সাফল্য কামনা করি, এবং উনি আরও দীর্ঘজীবী হন এবং ছবির সঙ্গে এবং লেখার সঙ্গে উনি জড়িত থাকুন। ও জীবিকা সম্বন্ধে আমি বলছি না উনি করবেন কি না, সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি আশা করব লেখা এবং ছবি এই দুটোর সঙ্গে উনি যেন সারা জীবন জড়িত থাকেন, আমরা উপকৃত হব। নমস্কার। ধন্যবাদ হরিদবাবু। এবার আমি অনুরোধ করব শিল্পী সুশান্ত কুমার চক্রবর্তী মহাশয়কে এখানে আসার জন্য, কিছু বলার জন্য। আসবেন দয়া করে। প্রথমেই বলে নেই, দেবাশিসদা হচ্ছেন আমাদের মানে শিল্প, যারা আমরা ছবি আঁকি তাদেরকে উনি গাইড করেন। মানে এই যে ভাবনাটা, মানে শুধুমাত্র যে আমাদেরকে ছবি কোনটাকে ভালো কোনটা খারাপ, এবং সারা বিশ্বে যেভাবে ছবি আন্দোলনটা হচ্ছে তার গতি প্রকৃতি যে নির্ণয় করাটা, সেটা কিন্তু দেবাশিসদা আমাদেরকে বুঝিয়ে দেন। এবং এই ব্যাপারটার জন্য আমি কিন্তু দেবাশিসদার কাছে খুব কৃতজ্ঞ। হ্যাঁ, ছবি আঁকা এবং মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, সেটাও কিন্তু মানে আমার একজন স্টুডেন্ট আছে, সেটা দেবাশিসদাই বলেছেন তাকে গাইড করার জন্য। এবং সে হচ্ছে অটিজমের একটা তোমার ছেলে, সে এখন আর্ট কলেজ থেকে পাশ করেছে, মানে এবং মানে সসম্মানে সে পাস করেছে, এবং সেটাই হচ্ছে একটা কৃতিত্ব ব্যাপার আমি মনে করি। এবং এটা দেবাশিসদা গাইড করেছেন বলেই কিন্তু আমি এটাকে করতে পেরেছি। আমি খুব উপকৃত মানে দেবাশিসদার জন্য। এবং আর ওনার তো লেখা তো আমি সে পড়ি, খুবই ভালো। মানে যেটা হরিদদা বললেন যে সবসময় পড়ার আগ্রহটা তোমার জন্মায়, শুধু জন্মায় না, একটা ভাবনার একটা উদ্বেগ তোমার হচ্ছে করেন, যেটা আমাদেরকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এই বলে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। এবার আমি অনুরোধ করব ডক্টর বিজিত ঘোষ মহাশয়কে এখানে আসার জন্য, কিছু বলার জন্য। আসবেন দয়া করে। আমার বলার বিষয় 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগবে না আর কি। তার কারণ ডাক্তার ভট্টাচার্যের যে বহুমুখী প্রতিভার কথা এখানে যোগ্যজনেরা যথার্থভাবে পরিবেশন করেছেন, এবং তাতে একটা সামগ্রিক বৃত্ত অঙ্কিত হয়েছে যে একটা মানুষ কত রকম কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সফল হতে পারেন, সেটা আমরা শুনেছি। তা নিয়ে একটি শব্দ বললে সেটা পুনরাবৃত্তি হবে। 1 ঘন্টা হয়ে গেছে, সুতরাং আমার বক্তব্য খুবই কম। আমি 20-22 আগে কবিতা পাক্ষিক প্রভাত চৌধুরীর পত্রিকায় আজ কোথাও যাওয়ার আছে নামে একটি লেখা পড়েছিলাম। আমি একটি কলেজে অধ্যাপনা করি, 34 বছর অধ্যাপনা করছি। অল্প কিছু বইপত্র লিখেছি, গবেষণাও যা কিছু করেছি ছোট গল্প নিয়ে। আমি বাংলা সাহিত্যে এরকম ছোট গল্প আর দ্বিতীয় পড়িনি। আজ কোথাও যাওয়ার আছে গল্পটি পড়ার পরে, তারপর থেকেই ওনার সাথে ঘনিষ্ঠতা, যোগাযোগ, এবং ক্রমাগত, আমার বলার জন্য না, উনি তো এমনিই লিখতেন, তবুও আমি যেহেতু প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলাম বলতাম গল্প লিখতে হবে, গল্প চাই। উনি পরপর লিখে গেছেন। তারপরে একদম শেষে ওনার গল্প সমগ্র বলে আমি একটি বই বার করেছি। আমি মানে সিমিকা পাবলিশার্স বার করেছেন। সম্পাদনাটা না কিছু নয়, মৌলিক লেখার সম্পাদনা হয় না, জাস্ট গুছিয়ে এক জায়গায় করা। সেই বইটির চতুর্দিকে, মানে শুধু এই বাংলায় নয়, ওই বাংলায়ও, এমনকি ভারতের বাইরেও সেই বইটির চাহিদা, ব্যাপক চাহিদা তৈরি হয়েছে তা মোটেও নয়, কিন্তু একটু অর্ধেক খোঁজ খবর যারাই পড়েছেন তারাই নিচ্ছেন। গত সপ্তাহে একজন
68 বছরের বৃদ্ধ শিক্ষক ব্যারাকপুরের গঙ্গা পার হয়ে এপারে এসছেন শ্রীরামপুরে আমার বাড়িতে ওই বইটা পড়ার জন্যে। তার কারণ উনি শুনেছেন ওই বইটি খুব ভালো, কে পড়ে ওনাকে বলেছেন। তা এর থেকে আর বড় পাওনা আমার মনে হয় না কিছু, মানে আমার কাছে, মানে যে মানুষটাকে আমি গল্পকার হিসেবে আবিষ্কার করেছিলাম তাকে আমার মনে হচ্ছে যে, এবং লেখার ধরনও তথাকথিত আমাদের বাংলার অধ্যাপকদের মতো নয়, পুনরাবৃত্তিতে ভর্তি নয়, একেবারেই অন্য ধরনের লেখা, গভীর একটা মনস্তাত্ত্বিক ভাবনা সেখানে কাজ করে, যেগুলো গল্পগুলোকে অন্য জায়গায় করেছে। সেখান থেকেই জন্ম হয় দেবাশিস ভট্টাচার্যের গল্প সমগ্র। সুতরাং আর অন্য কিছু আমার বলার নেই, অন্য ব্যাপারে সবাই বলেছেন। উনি ভালো থাকুন, বৌদি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর বিজিত ঘোষ মহাশয়। এতক্ষণ ধরে আমরা আমাদের কথা ওনার সম্বন্ধে বললাম, শুনলাম। এবার একটু আসুন ডক্টর ভট্টাচার্যের কথা আমরা শুনি। শুভ সন্ধ্যা। আজ আরও অনেকে আছেন যাদের বলার কথা। আমি যেহেতু এখানে একটা সময়ের সীমা আছে, সেই জন্যে প্রথমে আমার কথা কয়েকটা বলি, কারণ আমার সম্পর্কে এত বড় বড় কথা হলো যে আমার একটু অস্বস্তি হচ্ছে। তারপরে আমি চেষ্টা করব অন্যদের সম্পর্কে যদি কিছু সময় পাওয়া যায় তাদের বলতে। প্রথম হলো এই ছবি, এই যে স্মৃতির হালখাতার মলাটে খুব কৃতিমান বহু বড় বড় মানুষের ছবি আছে। এটার না দুটো মানে হতে পারে। আমি পরে ভেবে দেখেছি, আমি তো নিজের আবেগে ওটা দিয়েছিলাম, যে এটা যদি কেউ মনে করেন যে এই বড় বড় মানুষের সঙ্গে আমি সংস্পর্শে এসেছিলাম মানে আমিও এখন একজন বিরাট মানুষ, তাহলে তার থেকে কৌতুক আর ব্যঙ্গোক্তি কিছু হবে না। আমি এনাদের ছবিগুলো দিয়েছি এই জন্যেই যে এনারা আমার অপরিণত বয়সে, তরুণ বয়সের উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়া, এক দেশদর্শিতা, এই সমস্ত নানা রকম সমস্যা আমার মানসিক দৃষ্টিভঙ্গির মধ্যে যা ছিল সেটা থেকে আমাকে একটু মুক্ত করতে পেরেছিলেন। আমার বিনোদ বিহারী থেকে আরম্ভ করে শর্বরী রায়চৌধুরী, অজিতা চক্রবর্তী, এনারা সকলেই আস্তে আস্তে আমাকে মানে বলতে গেলে নতুন করে গড়তে সাহায্য করেছিলেন। সেইটা আমার কাছে খুব আশ্চর্যের, এবং সেই জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের থেকে কি পেয়েছি সেটা জানাবার জন্যেই তাদের ছবিগুলো দিয়েছি। এবং এটা শুধু এই নয় যে আমি এই মানসিক রোগ বা হিপনোসিস ইত্যাদি নিয়ে করেছিলাম, আমি সংগঠন নিয়েও যুক্ত ছিলাম। আমার এই অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের দিল্লিতে আমি যাতায়াত করতাম, এবং সেই সংগঠনে আমাকে যিনি টেনে তুলেছিলেন তার কথাও আছে। তিনিও আজকের প্রয়াত। সেই দিকের অনেক স্মৃতি আমার রয়েছে, এবং সেই করতে গিয়ে এই টর্চার সার্ভাইভারের যে ব্যাপারটা, যে টর্চার আজকে যে অবহেলা নিয়ে এত কথা হচ্ছে, টর্চার সার্ভাইভার নিয়ে যিনি কাজ করেছেন, আমি সার্চ করে দেখলাম গুগলে, 93 বছর বয়সে তিনি আজও কিন্তু জীবিতা। তা যাই হোক, এনাদের সঙ্গে তো আমার কোনো সংস্পর্শ এখন নেই। আর যোগ যার থেকে শিখেছিলাম যোগ চর্চা, তিনিও অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন, তার সঙ্গেও যোগাযোগ নেই। সেই জন্য অনেক কিছু হারিয়ে গেছে। এই অসম্পূর্ণ জিনিসগুলোকে লিখে রাখার জন্যে আমার মনে হতো, কিন্তু আমার লেখা নিয়ে সবসময়ই খুব দ্বিধা, যে আমি ঠিক লিখতে পারি না। কারণ ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার বন্ধুবান্ধবরা যারা লেখালেখি করতো, তারা চটপট 3-4 লাইন মিলিয়ে মিলিয়ে লিখে দিত। এই যে মিলিয়ে লিখে দেওয়া, এটা আমি কোনোদিনই পারলাম না।
আমার জীবনে এই যে একটা গড়মিল আছে সেটা আমি খুব অনুভব করতাম নানা দিক থেকে। তখন মনে হতো যে লেখাটা বোধহয় আমার জায়গা নয়। তারপরে তো ওই কবিতা পাখিকের প্রভাতের সঙ্গে আলাপ হওয়ার পরে ও তো আমাকে ওই পোস্ট মডার্নিজমের হুল্লোড়ে টেনে নিল, বলল আমরা ওই সব কবিতা আর গদ্য মানি না, এই দুটোর মাঝ যা কিছু তুমি লিখবে সেটা হলো টেক্সট আমাদের কাছে, যেরকম মডার্ন আর্টেও হচ্ছে এই ইনস্টলেশন ইত্যাদি নানা রকম। অতএব তুমি যা হোক কিছু লেখো। এই যা হোক কিছু লেখক এই স্বাধীনতা পেতে অনেক কিছু লিখলাম এবং এখনও লিখছি, কিন্তু আমি মনে করি আমি নিজে একটু অগোছালো এবং যখন যা মনে হয় লিখি। তা সে ব্যাপারে আমি আর পরে এডিট করার মতন আমার ধৈর্য থাকে না। মহুয়া ঠিক আমার বিপরীত, ও খুব মেটিকুলাস, খুব ধৈর্যশীলা এবং যা কিছু করে পড়াশোনা সব কিছুতেই অনেক বেশি স্থিতধী। সেই জন্য ও মাঝে মাঝে যেটুকু পড়েছে আমি ওকে আড়াল করেই রাখি, কিন্তু ও যেটুকু পড়েছে ও বলেছে তুমি মাঝে মাঝে বড় লঘু শব্দ ব্যবহার করছো, তোমার বাক্যে গুরুচণ্ডালী দোষ আছে এবং তুমি একটু ভাবটাকে প্রকাশ করতে গিয়ে একটু খেলো হয়ে যাচ্ছে অনেক সময়। তা আমি অবশ্য ওকে বলি যে আমি তো আর তোমাদের মতো রবীন্দ্রানুসারী নই, আমরা হলাম পোস্ট মডার্ন। কিন্তু এটা আমি বুঝতে পারি যে পরে খুঁটিয়ে দেখে যে ও যা বলেছে সেগুলো যুক্তিসঙ্গত এবং তার মধ্যে একটা তাৎপর্য আছে। সেই হিসেবে একটা আমার আবেগে বা আমার লেখায় একটা লাগামও পড়িয়ে দিয়েছে। সেই দিক থেকে আমি খুব ভাগ্যবান যে ঘরের মধ্যে একজন কঠিন সমালোচক আছে যে ওরকম আমাকে স্তুতি করে না, তা সেটার জন্য আমি খুবই খুশি। এবং তারপরে আমি যখন লেখালেখি ছাড়া অন্যান্য জিনিস ছাড়া এই স্মৃতিকথা লিখতে বসেছি, রাজনৈতিক দিক তো ছিলই, সে কথা আর বেশি ওই যারা পড়বেন তারা একটু দেখবেন, বেশি বাড়িয়ে লাভ নেই। তারপরে আমি দেখলাম যে এই লেখার বাইরে আমাদের যে চলাফেরা এবং এই যে আর্ট থেরাপির কথা হচ্ছে, এগুলো সবই অনেকটা নিয়তির মতন। আমি ঈশ্বর এখনো পর্যন্ত ঠিকভাবে বিশ্বাস করে উঠতে পারিনি, হয়তো আরেকটু বয়স হলে করব, কিন্তু নিয়তি যে একটা ব্যাপার আছে এটা এই বয়সে এসে আমার অহংকার, মানে আমি যে সবসময় কি খুব জিদের সঙ্গে নিজেই সব করেছি বা আমার মেন্টররা যা বুঝিয়েছেন আমি তা বুঝেছি তা নয়, অনেক ব্যাপার আমার হয়ে গেছে নিয়তির অনুকম্পায়। সেইটা ক্রমশ যত বুঝতে শিখেছি তত বুঝেছি যে এই অহংকারটা আমার অনেক লোপ পেয়েছে এবং অনেক কিছু আমি এখনও জানি না। যখন আমার একটুখানি প্র্যাকটিস ভালো হলো, সারা ভারতবর্ষে ঘুরলাম, বড় বড় হোটেলে থাকলাম, তখন কর্পোরেট হাউসের লোকজনের সঙ্গে মিশে নিজেকে খুব বোকা মনে হতো, খুব বোকা। এবং এই সবগুলো আমি স্মৃতিকথা কিছু উল্লেখ করেছি, কারণ আমি একদিকে যেরকম ভীষণ মানে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছি, আর অন্যদিকে যে কত অনভিজ্ঞ, কত কিছু জানি না, সেটা শেষ নেই। জীবনে হয়তো সব কিছু বোঝা যায় না। আমি সেটা বুঝতে পারি যে এক সময় মনে করতাম ছোটোবেলায় হিরো, এখন জিরো না হোক ওই এবং ইন্দ্রজিতের সেই যারা ঘাট নিচু করে করে যাচ্ছে সেই লাইনটা দিয়েই আমি বইটা শেষ করেছি, যে সব্বাই করে যাহা সব্বাই করে তাই, সব্বাই করে যাহা সব্বাই করে তাই। এইভাবেই আমরা চলি। তা এই বলেই আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আছেন আরও অনেক গুণীজন। শুভ্রা আমাদের আর্ট থেরাপির সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের
এই বইয়ের সঙ্গে যুক্ত না থাকলেও আমাদের ক্যানভাস আর্টিস্ট সার্কেলের আর একজন শিল্পী যিনি সবসময়ই নিজেকে একটা নিজের জগতে রেখে দেন, অনেক আর্টিস্টরাও জানে না যে সুবিমলেন্দু বাবু, বিকাশ সিনহা নান্দনিক এই ভারতীয় নন্দন শাস্ত্রের উপরে ডক্টরেট, বিদেশে গিয়ে বক্তৃতা দিয়েছেন। তার থেকেও বড় কথা, উনি যখন প্রিন্সিপাল ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজে তখন মাল্টিমিডিয়া একটা সেকশন তৈরি করেন। এই কনসেপ্টটাই একটা নতুন, যেটা উনি চলে আসার পরে সম্ভবত এখন আর চলছে না। এবং আমি জানি প্রযুক্তির ব্যাপারেও ওনার অসম্ভব দক্ষতা আছে। তা এরম একটি লোক এখানে এসেছেন, তা এনাদের হয়তো আমরা বলতে দিতে পারছি না বা এনাদের আমরা চিনিয়ে দিতে পারছি না। আমি মনে করি যে আগামী দিনে এনাদেরও একটু চেনার দরকার, কারণ আমাদের এখানে আমরা নিজেরা যদি নিজেকে না চেনাই আর কেউ চেনাবে না, এরকমই অবস্থা দেশের। তা সব কিছুর পরে আচ্ছা, সিজার দাস কি এসেছে? সিজার দাস আসেনি। আচ্ছা, আর মনে হয় যারা বাকি আছেন কেউ কেউ যদি কিছু বলতে চান বলবেন। আমি ধন্যবাদ জানাই এই সমস্ত যারা উপস্থিত আছেন তাদের। আর তার সঙ্গে এই যে স্টার মার্কের যে উদ্যোক্তা এবং তার যে কর্মচারী, তারা যে এরকম একটা জায়গায় আমাদের সুযোগ করে দিয়েছেন, কারণ এই জায়গাটাও আমার আর মহুয়ার খুব প্রিয়। আমরা মাঝে মাঝে এখানে এসে, এখানে যে লাইব্রেরি আছে সেইখানে অনেক দুর্লভ বই বসে পড়া যায়, সেটা আমরা দেখি বিভিন্ন বিষয়ে। তাছাড়া তো আঁকার সরঞ্জাম থেকে কি নেই, 5 স্টার দিতে পারি আমরা একে। তা এই বলে আমি একটু বলছি যে আমার প্রতাপবাবুর তরফ থেকে বোধহয় আরও দুজন এসেছেন, হ্যাঁ, আপনার তরফ থেকে তাদের একটু, যদি আমি ঠিক সঠিকভাবে জানি না, তাদের সম্পর্কে যদি কিছু তারা বলেন সেইটা বলুন। তরফ থেকে যারা এসছেন তারা যদি কিছু বলেন, বলছেন বলার জন্য বইটাকে তাকে করিয়ে দিন, তিনি বলেন যে এরপরে আচ্ছা, এবারে একটা খুব বিশেষ ক্ষেত্র যেটা আমাদের মানে বাদ থেকে যাচ্ছিল, ডক্টর দেবাশিস ভট্টাচার্য এত কথা উনি ওনার গার্জেনের সম্বন্ধে বললেন, যিনি ওনাকে রেকটিফাই করেন, ঠিক পথ দেখান। তো ওনার স্ত্রী ডক্টর মহুয়া ভট্টাচার্য আমাদের মধ্যে এখানে রয়েছেন, তা আমি ওনাকে অনুরোধ করব কিছু কথা বলার জন্যে। আমি আর কি বলবো নতুন করে। উনি যখন টেখেন ওনার মনের মধ্যে এমন কিছু চলে যার জন্যে বাড়িতে সবসময় আমরা একটা সন্ত্রস্ত হয়ে থাকি। শুধু আমি নয়, আমাদের বাড়িতে যারা কাজ করে, যারা ড্রাইভার, সবাই বলে ডাক্তারবাবু এখন ভীষণ রেগে আছেন। তো সেটা কিন্তু খুব সত্যি কথা। তবে আমার মনে হয় একটু মন না দিয়ে কাজ করলে বোধহয় কাজ করাটা ঠিক হয় না। তবে এইসব করার পরে উনি যখন ফাঁকা থাকেন তখন অনেক কথা বলা যায়, কিন্তু যা অসুবিধে, যেটা আমার অসুবিধে, যে ঠিক মতন সময়ে ঠিক কথাটা বলতে পারি না বলে বাড়িতে কলহ লেগেই থাকে। আর কি বলবো। সবাই বুঝেছেন যে কিরকম হার্ট প্রেসড হয়ে থাকি আমি। খুব ভালো লাগলো, এত আন্তরিক, এত সুন্দর খোলামেলা কথা আজকালকার দিনে তো খুব একটা শোনা যায় না। এটা পরস্পরের প্রতি পরস্পরের গভীর শ্রদ্ধা ভালোবাসা থেকে থাকলে তবে এরমভাবে বলা যায়। এবারে আমার মনে বইটার উন্মোচনে আমরা পর্যায়ে আসি।
আমি ওরিয়েন্ট বুক স্টলকে হ্যাঁ সবাইকে আপনি খুলে সবার হাতে সামনের থেকে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু অনুরোধ করব শ্রী শ্রদ্ধেয় মৃণাল ঘোষ মহাশয়কে এখানে একটু আসার জন্য, সামনে আসার জন্য। মৃণালবাবু একটু আসবেন দয়া করে। প্রসন্নবাবু আসুন। আসুন মৃণালবাবুকে, না অন আছে, হ্যাঁ হ্যাঁ, মৃণালবাবুকে আজকে কিছু আমরা বলতে দিইনি। আমি দুটো কথা বলি। আমার আরেকটি এর আগের বইয়ের পেছনে ব্লার্বটা উনি লিখেছিলেন। মৃণালবাবুকে আমি যত না মনে করি যে চিত্র সমালোচক, তার থেকে উনি জাতে কবি, এবং ওনার কবিতার আমি খুব ভক্ত। এবং সেই কবিতার মধ্যে অনেক ছোট ছোট কবিতা আছে যেগুলো খুব কম লাইনের, বাংলায় ওই ধরনের কবিতা খুব কম দেখা যায়। সেই দিক থেকে আমার ওনার প্রতি একটা শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। মৃণালবাবু ভালো থাকুন। হ্যালো, হ্যালো, আমি অনুরোধ করব যে স্যারের লেখা বই উত্তরী হাওয়া আনুষ্ঠানিক উন্মোচন করার জন্যে আমাদের অতিথি অভ্যাগত যারা আছেন তারা ওই লাল রিবনটাকে, স্যার লাল রিবনটাকে খুলে, লাল রিবনটা খোলার মধ্যে দিয়ে আমরা বইটার আনুষ্ঠানিক উন্মোচন করব। ওরিয়েন্ট বুক কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত হলো ডক্টর দেবাশিস ভট্টাচার্যের লেখা বই উত্তরী হাওয়া, উত্তরে হাওয়া। এটা মানে ছবির পোস্ট মডার্নিজমের উপরে যে বইটা আর কি। বইটা পড়ার পরে আপনারা দেখবেন প্রকাশিত হলো উত্তরী হাওয়া। আমি অন্য বইটাও একইভাবে ডক্টর ভট্টাচার্যের লেখা দ্বিতীয় বই, তার আত্মজীবনীমূলক উপন্যাস স্মৃতির হালখাতা আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হলো আজকের এই সন্ধ্যায়। আমাদের অনুষ্ঠানে রয়েছেন অনেক মানুষ, যারা রয়েছেন তাদের হাত দিয়ে ডক্টর ভট্টাচার্যের বইটি স্মৃতির হালখাতার আনুষ্ঠানিক উন্মোচন হলো। আরও একটা কথা বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানের পরে এই বইটি ইমামে স্টারমার্ক সাউথ সিটি মলে বইটা ওদের কাউন্টার থেকে পাওয়া যাবে। আপনারা যারা সংগ্রহ করতে চান তারা কাউন্টার থেকে নিতেই পারেন, এবং আরও বেশ কিছু কয়েকদিন এখন থেকে এই ইমামে স্টারমার্কের কাউন্টারে বইটা অ্যাভেলেবেল, মানে পাওয়া যাবে আর কি। এইটা ওরিয়েন্ট বুক কোম্পানির পক্ষ থেকে আপনাদের সমস্ত মানুষজনকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আরও একটা জিনিস জানিয়ে রাখি, ডক্টর দেবাশিস ভট্টাচার্য আরও দুটি গ্রন্থ যেটা আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ইতিপূর্বে, সেটা হচ্ছে ওই বিনোদ বিহারী চিঠিপত্র যেটা শুনছিলেন, চিত্রচর্চা, আর আরেকটি ছোট বই সেটা হচ্ছে বিকল্প সিংহাসন। এছাড়াও আর একটা রয়েছে ছবির ভাবনা, ছবির ভাষা ও ছবির ভাবনা। যাই হোক, এই বইটা এরপর থেকে স্টারমার্কে পাওয়া যাবে। ধন্যবাদ।
আমি আর একটা, যতক্ষণ সবাই চা খাচ্ছে একজন আমাদের আর্ট থেরাপির লোক বাদ গেছে, শোনা যাচ্ছে কি? যতক্ষণ আমরা চা পান করছি এই অবসরে আমরা তো সবাইকে বলতে দিতে পারিনি, কিন্তু আর্ট থেরাপির একজন আছে, সে সবসময় পেছনে এবং অসময়ে আসে, শুভ্রা। তা শুভ্রাকে একটু ডাকছি যে ও নিজের মনে যখন এই ছবি নিয়ে থেরাপি শুরু হয়, তারপরে ও ক্লিনিকে ছবির সঙ্গে আবার কিছু কিছু গানের কলি গেয়ে ওর পেশেন্টদের চিকিৎসা করতো। সেটা নিয়ে আমরা মায়া আর্ট স্পেসে একটা সেমিনারও করেছিলাম, সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। সেটা যদি ও কয়েকটা ওইরকম বিভিন্ন ডিপ্রেশন বা বিভিন্ন সময় ও কীরকমভাবে গানের কলি দিয়ে তাদের ইন্সপায়ার করে, একটু যদি ও বলে। ধন্যবাদ স্যার। এখানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ, এবং এই যে আর্ট থেরাপিতে আসা, আমার স্যারের স্যার হচ্ছেন দেবাশিস স্যার। আমার স্যারও এখানে বলে গেলেন। আর আমাদের একটা অর্গানাইজেশন আছে যেখানে আমরা আর্ট থেরাপির বিষয়টা শুরু করেছিলাম। স্যার সেখানে আমাদের সকলকেই শিখিয়েছিলেন ডানা। এবার যে বিষয়টা হচ্ছে যে ছবির সাথে প্রথমে তো অন্যভাবে আমার যোগাযোগ হলেও ছবি দেখাটা বেশি হতো বোঝাটার থেকে। এবার সেখানে এই থেরাপি এত মানে জটিলভাবে যেগুলো পড়াশুনো করেছি সেগুলোর জায়গা থেকে বাইরে বেরিয়ে ডক্টর দেবাশিস ভট্টাচার্য স্যার বললেন যে জীবনের সাথে যুক্ত হয় কিভাবে। তো এটা করতে করতে আমার আর একজন স্যারও এখানে আছেন, ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়। স্যারের সাথেও একবার কথা হয়েছে যে গান, এক একটা গান নিয়ে তুই ভাবতে পারিস না। তো তখন আমি স্যারের কথাও ভেবেও আমি দেখলাম যে কয়েকটা গান প্রথমে আমি নিজে থেকেই একটা জায়গা শুরু করেছিলাম যে লোকে ভাবে কিভাবে, এক একটা গান এক এক জনের কাছে এক এক রকমভাবে দেখা দেয়। একটি ছেলে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার মা গান গায়, তার কাছে প্রচণ্ড মানে রবীন্দ্রসঙ্গীতটা কেমন নাকি নাকি ব্যাপার বলে তার মনে হয়। কিন্তু সে কি কখনো সে পড়েছে আমি জিজ্ঞেস করেছিলাম, তো বললো না না, আমার বাবা বই 3খানা বই আছে, ওই 3টে বই দেখলেই আমার কেমন ভয় ভয় করে, আবার মা শুরু করে দেবে বুঝি। তো তাকে আমি বলেছিলাম ঠিক আছে তুমি একটা গান, এই গানটা তোমায় আমি বলছি, তুমি এটা একটুখানি পড়ে দেখো। তো পড়ে বললো না না আমি তো বাংলায় লিখতে পারবো না, আমি মায়ের থেকে শুনে নিতে পারি, তারপরে আমি ওটা ইংলিশে আমি কি বুঝলাম সেটা আপনাকে মেল করে পাঠাবো। কারণ সেই ছেলেটি IIS WBM-এ তখন পড়তো এবং সে চাকরি পেয়ে যায়, বাইরে চলে যাচ্ছে। তো যথারীতি সে লিখলো এবং আমাকে মেল করে একটা জিনিসই বলল যে আপনি যদি আমাকে এটা না বলতেন আমি এটা অন্যভাবে যে ভাবা যায় সেটা ভাবতেই পারতাম না। আমার সুর কেমন আগ্রহ আমার কাছে লাগে না, কিন্তু কথাগুলো আমাকে যেন বিধে বিধে গেল। ছেলেটি অনেক দিন ধরেই মানে OCDর সমস্যায় ভুগছিল, এখন সে অনেক ভালো আছে, তার সাথে যোগাযোগও আছে। এরকম আরেকটি গান অচেনাকে ভয় কি আমার ওরে, আরেকটি গান আমি কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, এই গানটাও একজনকে আমি তর্জমা করতে বলেছিলাম, সে কীভাবে ভাবে। আচ্ছা আমি 2 লাইন গাইছি। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তারে ঘুম ভাঙাইন রে,
কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপান গো, তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। একজন ভদ্রমহিলা, রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়ে বলি, ওনার বয়স হচ্ছে 62 বছর। ওনার খুব দুঃখ, ছেলে মেয়েদের বড় করেছেন কিন্তু কেউই দেখছে না মানে যথেষ্ট অ্যাটেনশন দেয়, কিন্তু ওনার খালি বলে না আমার সম্পত্তি আর টাকা পয়সার জন্যই আমার ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে। তো ওনাকে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, কোনো জমি বা আমি যেটুকুনি মানে পরবর্তীকালে মানে আমার এই স্যারেদের জীবনে চলার পথে যাদের পেয়েছি পরবর্তীকালে, মানে পড়াশুনো করার সময় এবং পরবর্তীকালে, তাদের থেকে আমি জীবন সম্পর্কে অনেকটা মানে চেষ্টা করেছি কিছু বোঝার। তো ওনাকে আমি একটা গান মানে 2 লাইন গেয়ে শুনিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। নমস্কার। স্যার আমাকে বলেছেন যে আমি দেরি করে আসি, কিন্তু আজকে আমি অনেক আগে এসে গেছি, ঠিক সময়, বিফোর টাইম। আজকে এই বিশেষ অনুষ্ঠানটির ইতি টানতে হয় নিয়ম অনুযায়ী। খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আজ হলো। আপনারা আজ যারা সময় দিয়ে এখানে উপস্থিত থাকলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। দিতেই হবে। না না, আমি এটা বলবো, রাজ্জাককে বলবো, এখানটা আমাদের করেছে রাজ্জাকটাই আমার হয়তো কাল হবে না, আমাদের হেলথ হোম থাকে, তাহলে আমার 7টা বেজে যাবে, 7:30 ক্রস করে যাবে। শুরু থেকে না দেখলে মজা নেই। 70 মিনিটের তখন 11 তারিখটা মাথায় যাবে এবং প্রত্যেকটা স্যার একটু ক্যামেরা